সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আমাদের এই বিশেষ আয়োজন ৭১-এর মার্চে। উত্তাল সেই মার্চ যেমন চোখের পলকে আসেনি, এসেছে এক দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায়। আবার চোখের পলকেই মার্চ নিয়ে আসেনি বিজয়ের লাল সূর্য। দিতে হয়েছে তার জন্যে এক সাগর রক্ত। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতার অবিসংবাদিত নেতা। স্বাধীনতা, বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ, এই মূল মন্ত্রে সেদিন যারা উদ্দীপিত হয়ে এগিয়ে এসেছিলেন সামনের সারিতে, নেতৃত্ব দিয়েছিলেন অকুতভয়, চষে বেরিয়েছেন বাংলার ঘরে ঘরে, তাদেরই অন্যতম তুখোড় ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ছাত্রলীগের তৎকালীন সভাপতি, ছাত্রলীগের একক নেতৃত্বে গঠিত স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, যার প্রতিটি সভায় যিনি সভাপতিত্ব করেছিলেন, ৪ খলিফার অন্যতম, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগ ফাউন্ডেশনের সভাপতি নূরে আলম সিদ্দিকী আজ আমাদের অতিথি। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনি অনেক সময় আপনার সেই স্মৃতি কথা বলেছেন। আমরা আপনাকে প্রায় বলতে শুনি যে স্বাধীনতার আকাশে যদি বঙ্গবন্ধু প্রখর প্রদীপ্ত সূর্য হয়, সেই সূর্যের দিগন্ত বিস্তৃত আকাশ বাংলাদেশ ছাত্রলীগ, যদি স্বাধীনতা যদি বঙ্গবন্ধু সাগর হলে সেখানকার উচ্ছ্বসিত উর্মিমালা বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগের আপনি সভাপতি ছিলেন এবং আপনি ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ছিলেন, প্রতি সভায় সভাপতিত্ব করেছেন। এই ৭১-এর উত্তাল মার্চের কথা আপনি যদি স্মরণ করেন একটু। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে প্রারম্ভিকে আমার উদ্বেলিত হৃদয়, আমার কৃতজ্ঞ চিত্তে আমি শ্রদ্ধা জানাই যাদের বুক বিদীর্ণ রক্তে লাল হয়ে পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্য উঠেছে, সেই সব শহীদদের। শহীদ বঙ্গবন্ধু থেকে শুরু করে জাতীয় ৪ নেতা, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য, তৎকালীন ডাকসুর সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস মাখন সহ অযুত নিযুত মুক্তিযোদ্ধাদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের প্রতি বিনম্র চিত্তে তাদের হৃদয়ের মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে। মার্চ সত্যি উত্তাল। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে তার সঙ্গে একটি কথা সংযোজন করতে চাই যে মার্চ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মার্চ হবে একটি আন্দোলনের ধারাবাহিকতার উপক্রমণিকা। এই ধারাবাহিকতাটা শুরু হয় বাঙালি জাতীয় চেতনার উন্মেষ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথা পরিক্রমণের মধ্য দিয়ে। বাঙালির চিরায়িত জাতীয় চেতনার যে বিকাশ, সেই বিকাশটি একটু পরিপূর্ণতা লাভ করে ১৯৫৪ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেরে বাংলা মওলানা ভাসানীর নেতৃত্বে ৫৪ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে। তারপরে ধীরে ধীরে বাঙালি জাতীয় চেতনার উন্মেষ, তার বিকাশ, তার ব্যক্তি, তার বিশ্বগতা এবং সফলতার দিকে তাকে টেনে নেওয়ার জন্য বাংলার ছাত্র সমাজ তার মূল ভূমিকাটি পালন করেছিল। কিন্তু একটি কথা সবার জানা উচিত, তখন একমাত্র ছাত্রলীগই বাঙালি জাতীয় চেতনায় বিশ্বাস করত। আজকে যারা সমাজতান্ত্রিক ধারাবাহিকতার থেকে এসে, সমাজতান্ত্রিক রাজনীতির থেকে এসে দুই জোটে আগ্রাসী ভূমিকায় অধিষ্ঠিত, যারা মূল নেতৃত্বে মূলত অধিষ্ঠিত, তারা সেদিন বাঙালি জাতীয় চেতনায় বিশ্বাস করত না। বৈজ্ঞানিক সমাজতন্ত্র না, তারা সমাজতন্ত্রে বিশ্বাস করত। বৈজ্ঞানিক সমাজতন্ত্র তো ছাত্রলীগেরই একটি অংশের, বিপ্লবী অংশের মানে দর্শন, ভূতাত্ত্বিক দর্শন। তা তারা আমাদেরকে বলতো সংকীর্ণতাবাদী। তারা আমাদের বলতো আমরা এই ৫৪,০০০ বর্গ মাইলের সীমানা পেরিয়ে বিস্তীর্ণ পৃথিবীর শোষিত মানুষের কথাকে হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। আমি সারা বাংলাদেশে চারণের মতো গান গেয়ে বলতাম,
এ কবি এ মাটি আমার সোনা, আমি করি তার জন্মবৃত্তান্ত ঘোষণা। আমি বলতাম সে কবির বাণীবাগী কান পেতে আছে যে আছে মাটির কাছাকাছি। আমি বহুবার বলেছি, উচ্চারণ করেছি, আমি বাংলার রূপ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এইভাবে তিল তিল করে বাঙালি জাতীয় চেতনার যে বিকাশ ও ব্যাপ্তি, যে উন্মেষ থেকে সফলতা, এটার মূল নেতৃত্বে ছিল ছাত্রলীগ। আপনি আমার কথাটা বলে দিয়েছেন। আমাদের চেতনার প্রতীক, আমাদের বিশ্বাসের প্রতীক, আমাদের মননশীলতার প্রতীক, আমাদের সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মুখ্য ভূমিকাটি, সেটি পালন করেছে ছাত্রলীগ। তখনকার ছাত্রলীগ অঙ্গ সংগঠন ছিল না। আমি বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলেছি, গোখলে বলেছে, হোয়াট বেঙ্গল থিংস ইট টুডে দি হোল অফ ইন্ডিয়া থিংস ইট টুমরো। আমি বলতাম, হোয়াট স্টুডেন্টস লীগ থিংস ইট টুডে দ্য হোল অফ পলিটিক্যাল পার্টি থিঙ্ক ইজ টুমরো। তা আমরা এই বঙ্গবন্ধু যেদিন 6 দফা দেন, ভয়ে হোক, না বুঝে হোক, আতঙ্কে হোক, অকুত ভয়ে সাহসের অভাবের কারণে হোক, এমনকি পারিপার্শ্বিকতার কারণে হোক, আওয়ামী লীগ এটাকে সমর্থন দিতে পারে নাই। তখনকার ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুজারুল হক বাকি এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাহেব এইটাকে সমর্থন দিয়েছিলেন। এবং আমরা ছাত্রলীগের কর্মীরা সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে, সারা বাংলাদেশের অন্দরে কন্দরে, গ্রামে গঞ্জে, আমি বলি, আমি কোনোদিন বক্তা ছিলাম না, আমি ছিলাম বাংলার চারণ কবি, আমি ছিলাম বাংলার বাবন কবি। আমি একতারা দিয়ে সারা বাংলাদেশের ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য গান গেয়ে ফিরেছি। তার সুর, তার ছন্দ, তার বেদনা, তার কত কথা ছিল বাঙালি জাতির। আমার চেতনাকে উজ্জীবিত করেছে সেই কৃষক যে গ্রীষ্মের করতল রৌদ্রে দাঁড়িয়ে হাল চাষ করে। আমার সমস্ত চেতনাকে উজ্জীবিত করেছে সেই কৃষক যে পচা পানিতে দাঁড়িয়ে পাট কাছে। আমার চেতনাকে শানিত করেছে সেই মা যে মাঝ রাত্রে উঠে ধান সিদ্ধ করে, যে ঢিকিতে দাঁড়িয়ে পাট দেয়, নকশিতাবাই ফুল তুলে, যে পান খেয়ে পিক ফেলে দেয়ালের গা রাঙিয়ে দেয়, সেই অশিক্ষিতা জননী আমার গর্ভধারিণী, সেই জননী আমার চেতনার উৎস, সেই জননী আমার সমস্ত অনুভূতিকে একটি বিশুদ্ধ বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত করেছে। তা আমি আপনাকে যে কথাটা বলতে চাই, এই সব কিছু 23শে মার্চ উত্তাল, 23শে মার্চের সমগ্র মার্চ উত্তাল, 23শে মার্চ আমরা পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করি এবং বঙ্গবন্ধুর হাতে ছাত্রলীগের সভাপতি হিসেবে সেই পতাকা আমি অর্পণ করি। পল্টন থেকে আপনার মিছিল করে মার্চ করে যাই। মন্টু খসরু এরা রাইফেল ফায়ার করে, একটার পর একটা ব্রিগেড। আমরা ছাত্র নেত্রী চতুষ্টয়, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন এবং আমি ওদের স্যালুটিং। এখানে একটি কথা উঠতে পারে, লাহোর প্রস্তাব দিবস ছিল 23শে মার্চে, তা বঙ্গবন্ধু কেন অভিবাদনটি নেবেন না? এটা তো হয় রাষ্ট্রপতি অথবা গভর্নর এই পাকিস্তান দিবসে বা লাহোর প্রস্তাব দিবসে এই অভিবাদন নিতেন। তাই বেশ নিঃসন্দেহে তারা বলতো যে শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী। নিঃসন্দেহে তারা বলতো শেখ মুজিব ইতিমধ্যেই আমাদের সঙ্গে একটা সীমান্ত পার্থক্য তৈরি করে ফেলেছেন। এই জন্য তার শাসনতান্ত্রিক রাজনীতির কারণে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে যে কথাটা তিনি বলতে পারতেন না, সেই কথাটি আমরা বলতাম। যে কাজটি তিনি করতে পারতেন না, সেই কাজটি আমরা করতাম। তাই পল্টন ময়দানে আমাদের স্যালুট নেওয়া, তার হাতে যে পতাকা তুলে দেওয়া। তা আমি আপনাকে একটা কথা এখানে বলতে চাই, এই সব কিছুর মূল ছিল কিন্তু 70-এর নির্বাচনের নিরঙ্কুশ ম্যান্ডেট। এবং সেই নির্বাচনে আপনারাই তাকে উদ্বুদ্ধ করেছিলেন। উদ্বুদ্ধ না, এই নির্বাচনের পোস্টে তখন শুধু বাংলাদেশে নয় জহিরুল আলম সাহেব, সারা পৃথিবীতে সমাজতন্ত্রের একটা অন্ধ উন্মাদনা। সমস্ত পৃথিবীতে কালবৈশাখীর দুর্ঝটিকার ঝড় মতো সমাজতান্ত্রিক চেতনার একটি ঝড় বইছে। সমস্ত তারুণ্যের রক্তের মধ্যে টকবক করছে সেই বিপ্লবের উন্মাদনা। সেই ফিদেল কাস্ট্রো,
বেবিন, স্ট্যাবিন, মাওসেতুং, চে গুয়েভারা, এরাই ছিল তাদের চেতনার মূর্ত প্রতীক। বাংলাদেশে যখন আমরা নির্বাচনের কথা বলতাম, যারা সমাজতান্ত্রিক বিপ্লবের প্রসব যন্ত্রণায় ছটফট করতেন, আমাকে কটাক্ষ করে তারা বারবার বলতো যে নির্বাচনের কথা বলবে যারা সিআইএর দালাল তারা, নির্বাচনের কথা বলবে যারা ইয়া খানের দালাল তারা। আমি বলতাম নির্বাচন ছাড়া, একটা ম্যান্ডেট ছাড়া কি করে সাব্যস্ত হবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কে? কি করে সাব্যস্ত হবে বাংলাদেশের নেতাকে? মুনাইম খান বলবে আমি নেতা, সবুর খান বলবে আমি নেতা, ফজলুল কাদের চৌধুরী বলবেন আমি নেতা, বগুড়ার মাহমুদ আবি বলবেন আমি নেতা, সিলেটের মাহমুদ আবি বলবেন আমি নেতা। এই নেতৃত্বের ম্যান্ডেট কার, নেতৃত্বের অধিকার কার? সেটা একমাত্র দিতে পারে একটি নির্বাচন। আপনাকে আমি বলি, নির্বাচন ছাড়া স্বাধীনতার ডাক দিবে সিংহবে তামিলনাড়ুর মতো, পাঞ্জাবের খালিস্তানের মতো, এমনকি বেদনাদায়ক হলেও কাশ্মীরের মুজাহিদিনদের মতো আমাদের আন্দোলন বিচ্ছিন্নতার আন্দোলনে ব্যর্থতার ব্যবহারে গুবরে কাটত। সেই নির্বাচনটি আমরা করতে পেরেছিলাম বলেই সেই সশস্ত্র বিপ্লবের ডাকের মুখে সারা বাংলাদেশকে একটি চেতনায় উজ্জীবিত করেছিলাম যে আমাদের একটি গণতান্ত্রিক রায় দরকার, আমাদের একটি গণতান্ত্রিক ম্যান্ডেট দরকার। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন জহুরুল আলম সাহেব, সেই সশস্ত্র বিপ্লবে তো আপনি গেবেন, সেই সশস্ত্র বিপ্লব তো বাঙালিকে করতে বাধ্য করা হবে 25শে মার্চের আক্রমণের পর, তাহলে তারাই তো সঠিক ছিল, আপনি ভুল ছিলেন। আমি কই না, আমি একটা পর্যায় পর্যন্ত আমার ম্যান্ডেট পর্যন্ত আমি গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি। ম্যান্ডেটটি যখন পেয়ে গেছি, 3রা মার্চে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অধিবেশনটি বাতিল ঘোষণাকে অজুহাত ধরে আমরা তখন পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছি। 1 মার্চে পল্টন ময়দানে বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগের একক নেতৃত্বে স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এক হাত বুকে এক হাত সামনে নিয়ে শপথ গ্রহণ করেছি, এবারে স্বাধীনতার সংগ্রামের মুকুটহীন সম্রাট হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আন্দোলন করেছি, কিন্তু মননশীলতা, চেতনা, বিশ্বাস, আন্তরিকতা, সমস্ত আনুগত্য সবটুকু বঙ্গবন্ধুর কাছে অর্পণ করেছি। এবং বঙ্গবন্ধুরও গুণ ছিল, তিনি আমাদের কথা শুনতেন, তিনি আমাদের কথা বিশ্বাস করতেন, তিনি আমাদের চেতনায় উজ্জীবিত ছিলেন। দেখেন, আমাদের মধ্যে দুটো ধারা ছিল, একটা ছিল সমাজতন্ত্রের ধারা আর একটি ছিল গণতান্ত্রিক ধারা। গণতান্ত্রিক ধারার আমি নেতা ছিলাম, গণতান্ত্রিক ধারাকে আমি প্রতিনিধিত্ব করতাম। এই দুটি ধারাকেই সমান্তরালভাবে তিনি লালন করতেন, সমান্তরালভাবে তিনি ধারণ করতেন। সেই সময় আমরা ভাগ হয়ে যাই। স্বাধীনতা পূর্বকালে আমাদের মধ্যে এই বিভাজন বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং গণতন্ত্রের ছাত্রলীগ হয় নাই। তার কারণ স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর প্রতি আমাদের আনুগত্য উভয়েরই একই পরিমাণের ছিল। শুধু পথ নিয়ে, মত নিয়ে কোনভাবে যাব, কিভাবে সাফল্যের সৈকতে আমাদের স্বাধীনতার স্বপ্নকে আমরা প্রতিস্থাপিত করব, সেইখানে একটা তফাৎ ছিল। 23শে মার্চে বলছিলেন যে পাকিস্তান দিবসে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন, কিন্তু 2রা মার্চেও বিশ্ববিদ্যালয়ে একটা সমাবেশে আপনারা ওটা প্রদর্শিত হয়েছিল। আচ্ছা, একজন শোনেন, পতাকা কিন্তু কখনো গুঁড়ি হয়ে কেউ উত্তোলন করে না। পতাকা উত্তোলিত হয়, তার সরঞ্জাম থাকে, তার ব্যবস্থা থাকে। এখন আমার মনে হয় বন্ধুরা সোমা আব্দুর রব সাহেব এটা অনুভব করছেন। উনি যখন জাসদের সাধারণ সম্পাদক ছিলেন তখনও কিন্তু এ দাবি উত্থাপিত হয় নাই। এবং জহুরুল সাহেব, আপনি সাংবাদিক, অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, আমি আপনার বিবেকের আদালতে একটা ফরিয়াদ করতে চাই। যদি 2রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলিত হতো, তাইলে 3রা মার্চ সমস্ত খবরের কাগজে প্রধান শিরোনাম ওটি হতো। আপনি এটার সঙ্গে একমত? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 3রা মার্চের কোনো পত্রিকায় এতটুকু কোনো সংবাদ হয় নাই। অতএব বহু জায়গায় বহুভাবে সার্জেন্ট জহুরুল হকের যে হত্যার আগে আমরা হত্যার পরে সার্জেন্ট জহুরুল হক 15 ফেব্রুয়ারি বাহিনীর এই ফ্ল্যাগটা তৈরি করলাম। তারও আগে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় নেওয়ার পরে এটিকে তারা একটি
মামলার উপাদান হিসাবে তারা কোর্টে পেশ করেছিল, যে তারা ফ্ল্যাগ বানায় রেডি করে ফেলছে। তো যাই হোক, একটি চলমান আন্দোলনে অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনাটি স্থায়ী হয় যেটা মূল নেতৃত্বের সঙ্গে, যেটা মূল আন্দোলনের সঙ্গে এবং এর মূর্ত প্রতীক যিনি তার সঙ্গে সম্পৃক্ত থাকে। তো বঙ্গবন্ধুর নির্দেশে লাহোর প্রস্তাব দিবসে 23শে মার্চ যে স্বাধীনতার পতাকাটি উত্তোলিত হয় সেটি আনুষ্ঠানিক, সেইটি বঙ্গবন্ধু কর্তৃক স্বীকৃত এবং সেটি সর্বসম্মত। 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, তারপরে বঙ্গবন্ধু বললেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, তারপরে কিছু শর্ত দিলেন যে সামরিক শাসন প্রত্যাহার করো। 17ই মার্চে আপনি ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, আপনি প্রেস কনফারেন্স করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার এই কথাটা বলার খুব ইচ্ছা যে মার্ক টেলি সেই সাংবাদিক সম্মেলনটি এতই জনাকীর্ণ ছিল যে আমাদের বটতলায় ছাত্র সভার মতো করতে হয়েছে। শহীদ সিরাজউদ্দিন হোসেনও সেখানে উপস্থিত ছিলেন, ইত্তেফাকের বার্তা সম্পাদক। তো মার্ক টেলি একটি প্রশ্ন করে বসবেন যে দেখেন, আপনারা তো বলেছেন কোনোভাবেই স্বাধীনতার প্রশ্নে তারা আপোষ করবে না, আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দেব, বঙ্গবন্ধুই বলেছেন এটা, আমরাও সেটা বারবার উচ্চারণ করেছি, কিন্তু এ দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু যে 4টি শর্ত দিয়েছেন রেসকোর্সের থেকে, তার প্রত্যেকটি যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে ইয়া খান মেনে নেয়, তাও তো পাকিস্তান থাকে, তখন আপনারা কি করবেন? আপনাদের আন্দোলনের গতি সীমিত করে দেবেন? স্বাধীনতার পর থেকে স্বায়ত্ত শাসন বা স্বাধিকারের দাবিতে নেমে আসবেন, না নেতার প্রতি বিদ্রোহ করে আপনারা আপনাদের দুর্বার আন্দোলন চালিয়ে যাবেন? কঠিন প্রশ্ন। সেই সময় যদি আমি বলি যে আলোচনা যাই হোক, আমরা স্বাধীনতার প্রশ্ন থেকে এক বিন্দু নড়ব না, সেদিন যদি আমরা বলি বঙ্গবন্ধু যদি আপোষ করেন তাহলে তার বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব, দুটাতেই জনমত বিভ্রান্ত হতে পারত। আল্লাহ সাহায্য করেছিলেন, আমি জবাব দিয়েছিলাম, দ্য বেস্ট ক্রেডেনশিয়াল অফ শেখ মুজিবস ক্যারিয়ার, হি ক্যান রিড দি পালস অফ দি পিপল। তিনি মানুষের হৃদয়ে নারীর স্পন্দন অনুভব করতে পারেন, অ্যান্ড কুড রাইজ অন দি অকেশন, এবং সেই মতো সিদ্ধান্ত গ্রহণ করেন। মার্ক টেলি, আপনি অপেক্ষা করুন, ইতিহাস আপনাকে বলে দেবে যে মানুষের হৃদয়ের স্পন্দন আপন হৃদয়ে উপলব্ধি করে বঙ্গবন্ধু যে সিদ্ধান্ত নেবেন সেটি হবে 7.5 কোটি মানুষের সমর্থিত সিদ্ধান্ত। সেখান থেকে সংগ্রাম পিছিয়ে পড়ার, অবদমিত হওয়ার বা তার বিরোধিতা করার কোনো সুযোগ দেশবাসীরও থাকবে না, আমাদেরও থাকবে না। এখানে আরেকটি কথা আমি বলি, খুব সম্ভবত 18 অথবা 19 তারিখে মিস্টার আমেরিকান অ্যাম্বাসাডার, যিনি ইন্দোনেশিয়ার কুটে অভ্যুত্থান ঠেকায় সৌহার্দ্যকে ক্ষমতাসীন করে আসবেন, তিনি একটি বৈঠক করেছিলেন, বঙ্গবন্ধুর সঙ্গে করেছিলেন, আমার সঙ্গে আলাদাভাবে করেছিলেন। তিনি আমাকে প্রশ্ন করবেন, একটু ছাড় দেওয়া যায় না? আমি এখন যদি ছাড় দেওয়ার কথা আপনারা চিন্তা করেন বা সেন্টো সিওটোর কথা ভেবে যদি 738 পাঠানোর চিন্তা করেন, তা বাংলাদেশ আরেকটি অগ্নিগর্ভ বিপ্লবের আন্দোলনের দিকে এগিয়ে যাবে, আরেকটি হাউস হবে, আরেকটি ভিয়েতনাম হবে। সেখানে আমরা জাতীয়তাবাদী ফারল্যান্ড, ওই আমেরিকার রাষ্ট্রদূতের নাম ছিল ফারল্যান্ড, তো সেখানে যদি আমরা কোনো রকমের এই আন্দোলন থেকে সরে যাই, তাহলে শেখ শিকদার, হক, তোহা, যারা বহু আগের থেকে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে অভ্যস্ত, তারা নেতৃত্ব নেবেন। যেমন হোচিমিন ভিয়েতনামের নেতৃত্ব নিয়েছিলেন, সোশ্যাল ডেমোক্রেটরা পিছিয়ে পড়েছিল, ফারল্যান্ড সাহেব আমার যুক্তিটাকে অনুধাবন করেছিলেন। ফারল্যান্ড সাহেব কী বলেছিলেন ফেরত যে আমি জানি না, কিন্তু আমি 1973 সালে 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আমি 73-এ সম্ভবত প্রথম ব্যক্তি যে আমেরিকার নিমন্ত্রণে সেখানে যায়, এবং প্রত্যেকটি লোক আমার ওই কথাটিকে উদ্ধৃতি দিয়েছিল যে ইউ হ্যাভ সো মাচ অফ ফোরসাইটনেস, তোমার দূরদর্শিতা। তো যাই হোক, মানে আপনি কখনো আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে কখনো সাবস্ক্রাইব করিও নাই,
আমি করতে অভ্যস্ত ছিলাম না। যে নিউক্লিয়াসের কথা বলা হয় সেটাও আপনি সাবস্ক্রাইব করেন? নিউক্লিয়াস আদতে ছিল কিনা এটাই আমি জানতাম না। আচ্ছা, আমার কথা হচ্ছে কি, আমি পল্টনের জনসমুদ্রের বিশুভিয়াসের মতো জ্বলে ওঠা লোক, আমি আগ্নেয়গিরির গলিত লাভার মতো দাবানলের মতো বিস্ফোরিত হওয়ার লোক, আমি সমস্ত বাংলাদেশে চারণ কবির মতো গান গেয়ে ফেরার লোক, আমি সমস্ত মানুষের অনুভূতিকে প্রজ্বলিত করার লোক, আমি সমস্ত মানুষের চেতনাকে শানিত করার লোক, আমি সমস্ত মানুষের মননশীলতাকে গঠন করার লোক। আমি ফুটফাট আন্ডারগ্রাউন্ড এগুলোতে একদম বিশ্বাস করি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যে ২০ দলীয় জোট বা বিএনপি বলেন, মুক্তিযুদ্ধের শুরু হচ্ছে ২৫শে মার্চ এবং তার শেষ হচ্ছে ১৬ই ডিসেম্বর। এই ৯ মাসের মুক্তিযুদ্ধটাকেই তারা হিসাব কষেন বা হিসাব করে বলেন এইটি মুক্তিযুদ্ধ। কিন্তু আমরা বলি মুক্তিযুদ্ধের শুরু হয়েছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধ একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে এসেছিল। জহুরুল আলম সাহেব মুক্তি যদি সমাজতান্ত্রিক চেতনার জন্য আসত, মুক্তিযুদ্ধ যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসতো, তার নেতা হতো মনীষ সিং মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতা হতেন না। আপনি কি আমার সঙ্গে একমত? তা পুরো আন্দোলনটার শুধু শক্তিই নয়, উৎসই নয়, তার চেতনাও ছিল গণতান্ত্রিক, তার চেতনাও ছিল মানুষের মননশীলতা, তার চেতনাও ছিল সমস্ত মানুষকে সম্পৃক্ত করার। অনেকে আমাদের অভিযুক্ত করেন যে ১লা মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত তারা এত সৈন্য আনবো, এত গোলাবারুদ আনবো। আপনারা কি করেছিলেন মশাই সাহেব, আপনারা কি করেছেন? আমার তাদের উত্তর আমি সব সময় বলেছি, আপনাকেও বলি জহুরুল আলম সাহেব, আমাদের শক্তির উৎস বন্দুকের নয়, অস্ত্র নয়। তারা তাদের দিক থেকে প্রস্তুত হয়েছে, আমরা মানুষের চেতনাকে শানিত করেছি। ৭ই মার্চের বক্তৃতার পরে বাংলাদেশ মূলত কার্যত বাস্তবিকভাবে স্বাধীন হয়ে গেছে। তবুও সরাসরি স্বাধীনতার নিয়মতান্ত্রিকভাবে না, সরাসরি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় নাই। আমরা চেয়েছিলাম ওরা আমাদের আক্রমণ করুক, আমরা শুধু প্রতিহত করব না, তাদের প্রতিরোধ করব, তাদেরকে আমরা রুখে দেবো। এই জন্য ওই যে দামি রাইফেলের প্যারেড, এই জন্য ঢাকায় এত বড় বড় মিছিল করে অস্ত্র নিয়ে, ওগুলো সব কাঠের রাইফেল ছিল, ২-৪টা ৫টা ১০টা সত্যিকার অস্ত্র থাকতে পারে। যাই হোক, আমরা মানুষকে প্রস্তুত করেছি। ২৫শে মার্চের আক্রমণের পরে বাংলাদেশের মানুষ নিস্তব্ধ হয়ে যায় নাই, নিষ্প্রভ হয়ে যায় নাই, ঘরে লুকিয়ে পড়ে নাই। তারা প্রতিহত করেছে, তারা রুখে দিয়েছে এবং অস্ত্রের মোকাবেলা নিরস্ত্র মানুষ ঝাঁপিয়ে পড়েছে, মুক্তি ঝাঁপিয়ে পড়েছে। তো বঙ্গবন্ধু বলেছে, আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমাদের যার যা কিছু হচ্ছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে। দেখেন কি কি কৌশলী বক্তৃতা। একদিকে তিনি বলছেন, তোমরা আমার ভাই, তোমরা বেড়াকে ফেলে দাও, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। আর একদিকে তিনি বলছেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, বাংলাকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। 18 মিনিটের বক্তৃতায় তিনি 8 বার ইনশাল্লাহ বলেছেন। এবং আপনি মূল টেপটা নেবেন, বঙ্গবন্ধু আসার আগে আমরা 4 জন আমাদের নিয়ন্ত্রণের রেসকোর্সে 7ই মার্চের মাইক ছিল। যেহেতু আমি ওদের চাইতে একটু বয়সে প্রবীণ, যেহেতু আমার বক্তৃতা করার ধরনটা একটু অন্যরকম ছিল, যেহেতু আমি মানুষের চিত্তকে উজ্জীবিত করতে পারতাম, এই জন্য আমাকে একটু সুযোগ আমার আর 3 বন্ধু বেশি দিয়েছেন। কিন্তু মাইকটা তো আমাদের কন্ট্রোলে ছিল, নিয়ন্ত্রণে ছিল, আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল না। বঙ্গবন্ধু যখন উঠছেন, ওই চেয়ে দেখুন বঙ্গবন্ধু বাংলার বুকুঠিন সম্রাট মঞ্চের দিকে আসছেন। আমাকে বঙ্গবন্ধু জিজ্ঞেস করেছেন, তোমরা স্বাধীনতার স্বপ্ন দেখো? আমাকে বঙ্গবন্ধু বলেছেন, তোমরা পরাধীনতার বক্ষ বিদীর্ণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছো, তোমাদের শক্তি কোথায়? আমি বঙ্গবন্ধুকে বলছি, বঙ্গবন্ধু আমাদের শক্তি পেন্টাগন নয়, আমাদের শক্তি ক্রেমলিন নয়, আমাদের শক্তি দিল্লি নয়, বাংলার অযৌত নিজিত মানুষের বুক ও নিশ্চিত নিঃশ্বাস থেকে আমরা অনুপ্রেরণা পাই। বঙ্গবন্ধু চেয়ে দেখো, সেই উদ্বেলিত জনতা আজ গণসমুদ্রের ফেনী চূড়ায় বিশুভিয়াসের মতো জ্বলে ওঠার জন্য তৈরি হয়ে আছে। তুমি ডাক দাও, তারা তোমার সাথে আছে। এবং মানুষের সেই ডাকের, মানুষের হৃদয়ের সঙ্গে নিজেকে একীভূত করে সেই ধারাবাহিকতার ব্যাপারটি আমাদের ইতিহাসে যেভাবে উঠে এসেছে, আমরা উত্তর প্রজন্ম, উত্তর বাংলাদেশের এই প্রজন্ম সেই স্বাধীনতার ইতিহাসকে কতটা
কার্যকরভাবে ধারণ করেছি, এই যে প্রতি পরতে পরতে আপনি যে উত্তাল সংগ্রামের কথা বলছিলেন? আমি আপনাকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়ে, আপনিও নতুন প্রজন্মের প্রতিনিধি বলা যায়। দেখেন, আমাদের রাজনীতিটা ছিল জনসম্পৃক্ত, মানুষকে সাথে নিয়ে। আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু, শক্তির উৎস ছিল জনগণ, আল্লাহর রহমত তো আমাদের সাথে ছিলই। আপনি যে কথাটি বলেছেন, স্বাধীনতা, বাংলাদেশ, শেখ মুজিব এবং ছাত্রলীগ একটি অন্যটির পরিপূরক, একটি অন্যটির সঙ্গে অজ্ঞাত অদৃশ্য রাখিবন্ধনে বাঁধা। বঙ্গবন্ধু না হলে যেমন স্বাধীনতা আসতো না, ছাত্রলীগ না হলেও তেমনি বঙ্গবন্ধু সৃষ্টি হতো না। এদেশের একটা পর্যায়ে ছিল বঙ্গবন্ধু দেখুন অন্যতম নেতা ছিলেন। আপনি বলেছেন যে বঙ্গবন্ধু সাগর হলে আপনি ছাত্রলীগ উচ্ছ্বসিত উর্মিমালা। তা যাই হোক, বঙ্গবন্ধু বটবৃক্ষ হয়ে মাটিতে গ্রথিত, তার শিকড় হলো ছাত্রলীগ। আজকে আমরা নিজ দেশে পরবাসী হয়ে গেছি। দুই জোটের মধ্যেই সেদিনের যারা এই 6 দফার বিরোধিতা করেছিল, এই গণতান্ত্রিক আন্দোলনের বিরোধিতা করেছিল, এই গণতান্ত্রিক মননশীলতার বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধুকেও যারা ভারতীয় চর এবং সিআইএর দালাল বলে গালাগালি করেছিল, তারা আজকে একদম মহাসমারোহে স্নিগ্ধ সমীরণে নৌকায় পাল তুলে দিয়ে, আরে ভাই, গুণ টানতে টানতে আমাদের পিঠ ব্যাকা হয়ে গেছে। যারা একটা মিছিলে আসে নাই, যারা একটা দিনের জন্য কারাগারে নিঃসঙ্গতার যন্ত্রণা ভোগ করে নাই, যারা একটা দিন কোনো ত্যাগ স্বীকার করে নাই, আজকে তাদের অধিকাংশই ক্ষমতার ক্ষমতার অংশদারিত্ব চাই না। আলম সাহেব, ক্ষমতার হাতছানি আমার জীবনে বহুবার ছিল। আমি বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিন্দুমাত্র সরে যে ক্ষমতাকে গ্রহণ করি নাই, তাহলে আমারও পদবিতে অনেক কিছু প্রাক্তন সংযুক্ত হতে পারত। যাই হোক, আপনিও কারা প্রকোষ্ঠে ছিলেন, নিকৃষ্ট কারা প্রকোষ্ঠে। মায়ের মৃত্যুর পরেও আপনি প্যারোলে মুক্তি পাননি। আমি আমার যৌবনের প্রায় 60টি বছর কারাগারে নিঃসঙ্গতার মধ্যে কাটিয়েছি। আপনি ওইটা নিয়ে গেলে এর কলবর বৃদ্ধি হয়ে যাবে। সে কি বেদনা, সে কি যন্ত্রণা, সে কি কষ্ট, নতুন প্রজন্ম এটা বুঝবে না। মা রোগ যন্ত্রণায় ছটফট করছে, বাবা কেন্দ্রীয় কারাগারের গেটে এসে মাথা করছে। 3টা দিনের প্যারো আমি আমার মাকে ঝিনেদায় দেখতে যাব, 1 ঘন্টার প্যারো আমার দেয় নাই। আমার মা রোগ শয্যায় শুধু আমার নাম করে চিৎকার করছে, একবার আমার মুখ দেখতে চেয়েছে। আমি 1 ঘন্টার প্যারো পাই নাই। আপনি আপনার আর্কাইভে রেখে দিতে পারবেন কিনা আমি জানি না। আমি কারাগার থেকে বেরিয়ে গিয়ে, বিশ্বাস করেন, কোনো সম্বর্ধনা সভায় যোগ দিই নাই, সরাসরি আমার মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়েছি। ওই কবরের কাছ থেকে 1 মুঠা মাটি তুলে নিয়েছি, নিয়ে বলছি, মাগো, এই মাটিকে আমি ভালোবাসি, মাগো, এই মাটির আমি মুক্তি চাই। তোমার গর্ত থেকে পৃথিবীর আলো দেখার সময় মাটি আমাকে স্থান দিয়েছিল। এই মাটি আমার চেতনার প্রেরণা, এই মাটি আমার বিশ্বাসের আঙ্গিক, এই মাটি আমার প্রত্যয় আমাকে উজ্জীবিত করেছে। এই মাটির মুক্তির জন্য আমি কারারুদ্ধ ছিলাম। তুমি মৃত্যুকালীন সময় আমাকে এক নজর দেখতে চেয়েছিলে। এই মাটিকে ভালোবাসি বলেই তোমার মৃত্যুকালে তোমার পাশে থাকতে পারি নাই। তোমার মৃত্যুকালীন সময়ে তোমার মুখে 1 ফোঁটা 1 চামচ পানি তুলে দিতে পারি নাই। তোমার জানাজা পড়তে পারি নাই, তোমার দাফন করতে পারি নাই, তোমার কবরে নামাতে পারি নাই, তোমার কাছে ওই দিন মাগফিরাত চাইতে পারি নাই। সেই কবরের মাটিতে তোমার সন্তান প্রতিজ্ঞা করে গেল, এই মাটিকে মুক্ত করার আগে পর্যন্ত তোমার কবর আমি জিয়ারত করব না। আজও আমার সমস্ত শরীর বেদনায় কুকড়ে ওঠে, আজও আমার সমস্ত অনুভূতি হাহাকার করে কেঁদে ওঠে। আমি বাপ মায়ের একমাত্র সন্তান, আমার একটি বোন ছিলেন। যাই হোক, অনেক অনেক উৎসর্গ, অনেক আত্মত্যাগ, অনেক ত্যাগের মধ্য দিয়ে এই স্বাধীনতা। এই মোস্তফা মহসিন মন্টু কালকে আমার অফিসে ছিলেন। তিনি
এটিএনকে ইন্টারভিউ দিবেন, তারপরে আমি দিলাম। আমরা 2 এপ্রিল ফরিদপুর থেকে একটা ইঞ্জিন নিয়ে তার সঙ্গে একটা বগি বাগায়ে চুয়াডাঙ্গা হয়ে দর্শনা ওদিকে গেদে বদারের দিকে যাচ্ছি। আমাদের সাধারণ সম্পাদক সাধারণ সিরাজ সাহেব আছেন, মুস্তফা মহসিন মন্টু আছেন, তার ভাই সেবিব আছেন, তারপরে আমাদের ব্যারিস্টার এক এমপি আছেন। তা এরা ওই গেদে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বিএসএফ আমাদেরকে বাধা দেব না। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমি চাই তোমরা এদিকে আসো। ওরা কয় আসেন আসেন আসেন, চুপে আসেন চুপে আসেন। আমাকে তোমরা এদিকে আসো। বিশ্বাস করেন জহুরুল আলম সাহেব, বুকের পাঁজর পর্যন্ত কাঁপছিল আবেগে, অনুভূতিতে। ওই গেদের থেকে 1 মুঠা মাটি তুলে নিলাম। মন্টু তার ইন্টারভিউতে গতকাল বলেছে, ও জননী জন্মভূমি, তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, জানি না জীবিত ফিরতে পারবো কিনা। মাগো, তোমাকে মুক্ত করার জন্যই আমরা মুক্তিযুদ্ধের সংগঠিত করার জন্য ওপারে যাচ্ছি, কোনো আরাম আয়েশ নিরাপত্তার জন্য নয়, কোনো ভয় ভীতির জন্য নয়, তোমাকে মুক্ত করার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য, অস্ত্র আদায় করার জন্য আমরা যাচ্ছি। তো এখানে অনেকে বলতে পারেন আমাদের সঙ্গে ভারতের হয়তো পূর্ব যোগাযোগ ছিল। তাই যদি থাকতো জহুরুল আলম সাহেব, 4 খলিফার বড় 2 খলিফা গেদে বর্ডার দিয়ে ওই ট্রেনে করে শিয়ালদহে নেমে সারা রাত কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরতো না। আমাদের জন্য বিরাট সম্বর্ধনার ব্যবস্থা হতো। জনাব তাজউদ্দিন সাহেবকে কিছু পথ বাসে, কিছু পথ ট্রেনে, তাকে তো আর্মি হেলিকপ্টার বা আর্মি প্লেন এসে স্যালুট দিয়ে তাকে গার্ড করে দিল্লিতে নিয়ে যেত। দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়ে তাজউদ্দিন সাহেবকে 2 দিন মতো অপেক্ষা করতে হতো না। অতএব আমি বলতে চাই, আমরা কারোর সঙ্গে যোগাযোগ রেখে কোনো স্বাধীনতার পদক্ষেপ নিই নাই, বঙ্গবন্ধু সেটা নেন নাই। তা যাই হোক, এখন আসেন বর্তমান। তখন যে নির্বাচনটি হয়েছিল সেটা স্বাধীনতার সপক্ষের ম্যান্ডেট, আর এখনকার নির্বাচন হয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য অথবা নিজ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। একজন বলেন, আমার যেমনি বেনি তেমনি রবে, চুরু হয়ে যাব না, অর্থাৎ আমার যেমনি গদি তেমনি রবে, তোমার কথা শুনিব না। আর একজন বলেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ওনার প্রধানমন্ত্রিত্ব একান্ত দরকার। সমস্ত রাজনীতিটা হয়েছে ক্ষমতা দখল অথবা ক্ষমতায় অধিষ্ঠিত থাকা। 2টি জোটে কিংবা 2টি দলে, ক্ষমতাসীন এবং বিরোধী দলে, এমন কোনো মানুষ নাই যে লোকটি সাহস করে মাথা উঁচু করে মেরুদণ্ড খাড়া করে বলতে পারে, তার দলের নেত্রীকে তার দলের মধ্যে থেকে বলতে পারে এটা করেন না, এটা করলে দলের ক্ষতি হবে। আমি আজও খালেদা জিয়াকে বলি, আপনি নিবন্ধন বাঁচানোর জন্য নির্বাচনে আসেন না, গণতন্ত্রকে বাঁচানোর জন্য নির্বাচনে আসেন। মানুষের মৌলিক অধিকারের প্রতিনিধিত্ব করার জন্য গণতন্ত্রে নির্বাচনে আসেন। এই ভারতবর্ষে 1885 সালে যে কংগ্রেসের জন্ম, নরেন্দ্র মোদী তার শৈশবে চা বিক্রি করতেন, এইরকম একটা উগ্র হিন্দুবাদী নেতার কাছে যেভাবে পরাজয় বরণ করল, কই তারা তো ওই শপথ অনুষ্ঠান বর্জন করে নাই, মনমোহন সিংও করেন নাই, সোনিয়াজিও করেন নাই, রাহুলও করেন নাই। কই তারা তো একদিনের জন্য সংসদ বয়কট করেন নাই। কই তারা ওয়াকআউট করেন, আবার চান। তা আমি বেগম খালেদা জিয়ারে বলি, আপনার শক্তি নাই। ফেব্রুয়ারি মাসে নির্বাচনে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করছে, জনতার আদালত করেছে, তাদের সাংগঠনিক শক্তি এবং সংগ্রাম করার শক্তি আছে, সেটা আপনি ব্যর্থ প্রমাণিত হয়েছে 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে। এই জন্য 5ই জানুয়ারির একতরফা নির্বাচন করা শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। আপনার শক্তি থাকলে আপনি রুখে দিতে পারতেন। গণতন্ত্র অধিকার একটা ভিক্ষা চাওয়ার বিষয় নয়, এটা অনুনয় বিনিময়ের বিষয় নয়, এটা আদায় করে নিতে হয়। সেই সাংগঠনিক ক্ষমতা, সেই আন্দোলনকে তৈরি করার ক্ষমতা 1 মুঠা লবণের জন্য, আপনি জানেন, অসহযোগ অহিংস অসহযোগ আন্দোলনে
এক ফোঁটা লবণ দিয়েছে, লাঠি মারতে 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 হাত অবশ হয়ে গেছে, কিন্তু লবণ ছাড়ছে না একটা কংগ্রেস কর্মী। আপনি বলেন, চৌরি চারার পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে এসে একটা পুলিশকে মেরে ফেলে উত্তেজিত জনতা, মহাত্মা গান্ধী সমস্ত ভারতের অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেবেন। আর আপনি নির্বাচনে হেরে গেলে বাস পোড়াচ্ছেন, মানুষ মারছেন, পেট্রোল বোমা ছুটছেন। এ দিয়ে তো গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ হয় না। নির্বাচন কমিশন নুরুল হুদা সাহেবের কথা বলবেন, একজন ফেরেস্তা বসাই দিবেও, সাকসেনাদের বসাই দিবেও বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে না। কারণ কথা হচ্ছে, নির্বাচনটিকে যারা নিরপেক্ষ করবে সেই প্রশাসন যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ না হচ্ছে, সেই প্রশাসন যতক্ষণ পর্যন্ত নির্দলীয় না হচ্ছে, সেই প্রশাসন যতক্ষণ পর্যন্ত দলীয় আনুগত্যের অভ্যেস পরিহার করতে না পারছে, নির্বাচনী কমিশনের ক্ষমতা কাগজে কলমে যাই থাক সেটি ব্যবহৃত হবে না, সেটা প্রয়োগ হবে না, এবং নির্বাচন নিরপেক্ষ হবে না। একটি তরঙ্গ উচ্ছ্বসিত নদীকে শাসন করতে হলে তার বাবা হয় নদী শাসন। আস্তে আস্তে বালি ফেলবে, মাটি ফেলবে, অনেক সরে যাবে, অনেক সরে যাবে, তারপরে আস্তে 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 পাইল করে 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 উপরে উঠতে হবে। স্বাধীনতা আমরা যখন সুবর্ণ জয়ন্তী পালন করবে, একটি সমৃদ্ধ, একটি সুখী স্বপ্নের সেই বাংলাদেশকে কি আপনি এনভিশন করেন কিনা? আমরা মার্চে আশা করব যে গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, গণতান্ত্রিক শক্তিকে কেন্দ্র করে, গণতান্ত্রিক ম্যান্ডেটকে কেন্দ্র করে, সেই গণতন্ত্র তার আপন মহিমায় প্রতিষ্ঠিত হবে। ইতিহাস কিন্তু বড়ই নির্মম, বড়ই নিষ্ঠুর। ইতিহাস তার আপন গতিতেই চলে, এবং অনেক প্রথিতযশা পণ্ডিত বলে গেছেন, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো এই, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমি বলি যে এটা গণতান্ত্রিক বাংলাদেশ, এদেশের মানুষ আবেগতাড়িত, এটাও যেমন সত্য, এদেশের মানুষ কামানের গোলার সামনে বুক চিতিয়ে দিতে পারে, সেটাও সত্য। আমাদের বাংলাদেশ হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, অস্বীকার করি না, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা, রাজনৈতিক এই যে স্থলন, মূল্যবোধের এই যে অবক্ষয়, সমস্ত জাতীয় চেতনা আজ যে বিপর্যস্ত, এই উন্নয়ন স্থায়ী নয়। মানুষ চাচ্ছে একটি নির্ভরযোগ্য, একটি টিকসই গণতন্ত্রের উপর ভিত্তি করে দেশটা দাঁড়িয়ে থাকুক। ভারত আমাদের প্রতিবেশী, ভারত আমাদের বন্ধু, কিন্তু ভারত আমাদের অভিভাবক নয়। তবুও ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখান থেকে পাঠ নিন। তাদের খারাপগুলো নয়, তাদের ভালোগুলোর থেকে শিক্ষা গ্রহণ করুন। তাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই প্রাতিষ্ঠানিকতা কীভাবে গড়ে উঠব, সেটার থেকে আপনি আপনার শিক্ষা গ্রহণ করুন। ইনশাল্লাহ বাংলাদেশেও গণতন্ত্র স্থায়ী টেকসই রূপ নেবে। দুই নেত্রীকে আমি অনুরোধ করব, রাজনীতি মানুষের জন্য, রাজনীতি দেওয়ার জন্য, রাজনীতি শুধুই পাওয়ার জন্য, শুধুই ক্ষমতার জন্য নয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্টুডিওতে আপনি আসার জন্য এবং আমাদের সঙ্গে আপনার যে মূল্যবান অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, ৭১ মার্চ আজকে এখানেই শেষ করছি। কথা বলছিলাম সে তুখোড় ছাত্র নেতা, ছাত্রলীগের তদানীন্তন সভাপতি এবং কেন্দ্রীয় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, যার প্রতিটি সভায় যিনি সভাপতিত্ব করেছিলেন, সেই নূরে আলম সিদ্দিকীর সঙ্গে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।